আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জিএসটি বা গুচ্ছ পরীক্ষা 2024-25-এর আমরা কেমিস্ট্রি পার্টটা সলভ করব। ঠিক আছে, আমাদের মোটামুটি 25টা কোশ্চেন আছে, আমরা দেখে ফেলি, শুরু করা যায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ফার্স্টের কোশ্চেনটা আমাদেরকে বলতেছে যে নিচের কোন যৌগটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আচ্ছা, এখানে কেন্দ্রাকর্ষী বলতে হচ্ছে আমরা কি বুঝতেছি? কেন্দ্রাকর্ষী বলতে বোঝাচ্ছে আমাদের এখানে নিউক্লিওফাইল, কেন্দ্রকে আকর্ষণ করে। ভাইয়া কেন্দ্র হচ্ছে প্লাস, তাহলে কেন্দ্রকে যে আকর্ষণ করবে সেটা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল হচ্ছে গুলো কেমন হবে? মাইনাস হবে। এখন নিউক্লিওফাইল কোথায় অ্যাটাক করে বা মাইনাসটা কোথায় অ্যাটাক করে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদেরকে দেখতে বলছে। এবং এখানে বলছে যে প্রতিস্থাপন, প্রতিস্থাপন তার মানে ও যদি মাইনাস হয় ও আরেকটা মাইনাসকে কি করবে? প্রতিস্থাপিত করবে। আমরা যদি প্রথম অপশনটা দেখি, ইথাইল ক্লোরাইড। ভাইয়া ইথাইল ক্লোরাইড কি জিনিস? CH3 CH2 Cl, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইথাইল ক্লোরাইড। আমরা এরকম একটা রিঅ্যাকশন পড়ছিলাম না ভাইয়া, যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে এবং এটা কেমন হইতে হবে? অ্যাকুয়াস হইতে হবে। যখন অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে, OH হইতেছে এখানে মাইনাস, ক্লোরিন হচ্ছে মাইনাস। এই OH-টা ক্লোরিনকে কি করবে? প্রতিস্থাপন করবে। তাহলে কি তৈরি হবে? CH3 CH2 OH, আর একটা হচ্ছে আমাদের পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এখানে একটা মাইনাস, মাইনাসকে কি করছে? প্রতিস্থাপন করছে। মাইনাসটাকে আমরা বলতেছিলাম ভাইয়া নিউক্লিওফাইল। তাহলে এখানে একটা নিউক্লিওফাইল আরেকটা নিউক্লিওফাইলকে কি করছে? প্রতিস্থাপন করছে। তার মানে হচ্ছে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা তাও বাকি অপশন যেগুলো আছে, বাকি যে অপশনগুলো আছে, এইটা হচ্ছে আমাদের কারেক্ট। আমরা বাকিগুলো একটু দেখি। ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন কি জিনিস ভাই? ক্লোরিনের সাথে একটা কি আছে? বেনজিন রিং আছে। বেনজিন রিং এর ভেতরে কি আছে? ডাবল বন্ড আছে। যেখানে ডাবল বন্ড আছে, এই যে এখানে ডাবল বন্ড আছে, এখানে যে ডাবল বন্ড গুলো আছে, এখানে প্রত্যেকটার সাথে কি আছে ভাইয়া? হাইড্রোজেন আছে। এই যে আমাদের হাইড্রোজেন আছে। আচ্ছা আমি একটাই দেখাই, হ্যাঁ, একটা দিয়ে দেখালে আমরা বুঝতে পারবো। হাইড্রোজেন আছে। এখন আমাকে বলেন, এইখানে এখানে কার্বন আছে না? এই কোণার ভেতরে কার্বন, কার্বন হচ্ছে মাইনাস আর হাইড্রোজেন হচ্ছে প্লাস। কেন আমাদের কার্বন মাইনাস হয়েছে? কারণ কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি, যার কারণে কার্বনটাকে আমরা বলতেছি মাইনাস, হাইড্রোজেনটাকে বলতেছি প্লাস। এখন এই প্লাসের মধ্যে কে অ্যাটাক করবে? অবশ্যই একটা মাইনাস অ্যাটাক করবে, তাই না? সরি, এই মাইনাসের ভেতরে কে অ্যাটাক করবে? একটা প্লাস অ্যাটাক করবে। আর প্লাসগুলো হচ্ছে আমাদের কেমন ভাইয়া? ইলেকট্রোফাইল, যেটাকে আমরা ইপি প্লাস বলতেছি। তার মানে ওরা কেমন বিক্রিয়া দেখায়? ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেখায়। কেমন বিক্রিয়া দেখাবে? ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেখাবে। হোপফুলি আমরা ক্লিয়ার। তারপরে তারপরে আমরা যদি দেখি ইথিন, ইথিন কি জিনিস ভাই? ইথিন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এখানে ডাবল বন্ড আছে এবং এটা একটা অ্যালিফিটিক যৌগ, ঠিক আছে, ডাবল বন্ড আছে, একটা অ্যালিফিটিক যৌগ। ডাবল বন্ড থাকলে এরা হচ্ছে আমাদের কেমন বিক্রিয়া দেখাবে? সংযোজন বিক্রিয়া দেখাবে। সংযোজন বিক্রিয়া দেখাবে। তাহলে এটা তো প্রতিস্থাপন হইল না, কেন্দ্রাকর্ষীয় হইল না। আচ্ছা, ফাইনালি আছে আমাদের ইথানেল। ইথানেল হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া দেখাবে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। যাই হোক, এটা আর আমরা আসতেছি না আপাতত। আমরা পরের এমসিকিউতে যাই। নিচের কোন যৌগটি অ্যামোনিকাল সিলভার নাইট্রেট দ্রবণের সাথে বিক্রিয়া করে সাদা অধক্ষেপ দেয়? আচ্ছা, অ্যামোনিকাল সিলভার নাইট্রেটের সাথে আমরা যদি দেখি, অ্যামোনিকাল সিলভার নাইট্রেটটা কি? সেটা হচ্ছে আমাদের NH3, দুইটা থাকবে, ডাই অ্যামিন সিলভার, আর লাস্টে হচ্ছে আমাদের এখানে নাইট্রেট আছে। এই হচ্ছে আমাদের যৌগ। এখন এই যে আমাদের অ্যামোনিকাল সিলভার নাইট্রেট যৌগটা আছে, এটার সাথে বিক্রিয়া করে কি দেয়? সাদা অধক্ষেপ দেয়। এখন সাদা অধক্ষেপ কারা দিবে? এটা জানার জন্য আমরা খেয়াল রাখবো যে সাদা অধক্ষেপ কারা দিবে? অ্যালকাইন দিবে, অ্যালকাইন দিবে, ঠিক আছে। এখন ভাই অ্যালকাইনটা কেমন অ্যালকাইন হইতে হবে? অ্যালকাইনটা এমন হইতে হবে যে প্রান্তীয় অ্যালকাইন হইতে হবে, বা আমরা বলতে পারি যে ট্রিপল বন্ড কার্বন, ট্রিপল বন্ড কার্বন, এইটার সাথে আমাদের কি থাকতে হবে? হাইড্রোজেন থাকতে হবে। একদম সিম্পলি বললাম যে ট্রিপল বন্ডের যে কার্বনটা আছে সেগুলোর সাথে কি থাকতে হবে? হাইড্রোজেন থাকতে হবে। এগুলাকে আমরা অ্যালকাইন 1 নামেও চিনি। কি নামে চিনি ভাইয়া? অ্যালকাইন 1 নামেও চিনি।
হাইড্রোজেন থাকতে হবে কেন? কারণ ওই হাইড্রোজেনটাকে কি করবে, সে রিপ্লেস করবে। ঠিক আছে, যেমন আমি যদি দেখি যে এখানে 1 নাম্বার যে অপশনটা আছে আমাদের, 1 নাম্বার যে অপশনটা আছে এখানে ডাবল বন্ড আছে ভাই, ডাবল বন্ড কিন্তু বিক্রিয়া করে না। ফাইন। 2 নাম্বারটা আমাদেরকে কি বলতেছে, ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, এবং এখানে কার্বন, ট্রিপল বন্ড, কার্বনটা প্রান্তে আছে, একটা সাইডে আছে, এবং এখানে কি আছে ভাইয়া, হাইড্রোজেন আছে। তার মানে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। আমরা 3 নাম্বারটাও একটু দেখি, এখানে ট্রিপল বন্ড আছে কিন্তু সেটা প্রান্তীয় না, মানে এখানে কোনো একটা সাইডে নাই, ট্রিপল বন্ডটা মাঝখানের দিকে আছে, এটা হইলেও হবে না। আচ্ছা, এবং লাস্টে একটা সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ডের কোনো কোশ্চেনই ওঠে না। আচ্ছা, তারপরে আসি আমরা ন্যানো কণার আকারের পরিসর, এটা মোটামুটি ভাবে মুখস্থ, আমরা সবাই জানি এটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার। তারপরে অস্থায়ী ক্ষরতার জন্য নিচের কোন যৌগটা দায়ী? আমরা জানি যে ভাইয়া, যেই পানিতে হচ্ছে আমাদের সাবান ফেনা দেয় না সেটাকে আমরা খর পানি বলি। এখন এই যে আমাদের ক্ষরতাটা বা যে ধর্মটা আছে সেটা 2 প্রকার, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। অস্থায়ী ক্ষরতা কখন দেখা দেয়? অস্থায়ী ক্ষরতা হচ্ছে যখন বাইকার্বনেট লবণ থাকে, যখন কি থাকবে, বাইকার্বনেট লবণ থাকে। তো এইগুলা কোথায় থাকে? সাপোজ আমি একটা উদাহরণ দেখি, একটা উদাহরণ যদি দেখি যে সাপোজ ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এইটা হচ্ছে আমাদের একটা লবণ, যেটা যদি পানিতে থাকে তখন এটাকে আমরা বলবো অস্থায়ী ক্ষর, অস্থায়ী ক্ষরতা বা অস্থায়ী ক্ষর পানি। তো এই জিনিসটা কেন ভাই, এই জিনিসটা কেন? আমরা যদি দেখি এখানে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এটাকে আমরা যদি হিট দিই, জাস্ট ভাইয়া কি করলাম, হিট দিলাম, তখন এখান থেকে কি চলে আসবে, তখন এখান থেকে আমাদের এই যে আমাদের কার্বন ডাই অক্সাইড চলে আসবে, এখান থেকে হচ্ছে আমাদের কি চলে আসবে, পানি চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, বা এখানে হইতে পারে ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম HCO3। ঠিক আছে, এরা যদি হয় তখন এখান থেকে আমাদের হিট দিলেই এই জিনিসগুলো আলাদা হয়ে যাচ্ছে, যার কারণে এগুলাকে আমরা বলতেছি অস্থায়ী ক্ষর পানি। তাহলে এখানে আমাদের কোনটা হবে? এখানে হচ্ছে আমাদের সেকেন্ডটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসি আমরা ক্যালোমেল এর সংকেত কোনটা? ক্যালোমেল আমরা কোথায় পড়ছিলাম? ক্যালোমেল তড়িৎদ্বার পড়ছিলাম। কোথায় ভাইয়া? তড়িৎ রসায়নে। ক্যালোমেল তড়িৎদ্বারে পড়ছিলাম, সেটা কি ছিল? এটা মোটামুটি ভাবে মুখস্থই জিনিস, সেটা হচ্ছে আমাদের Hg2Cl2। আচ্ছা, তারপরে আসি আমরা উল্লেখিত ইলেকট্রন বিন্যাস সম্পন্ন কোন মৌলটির ব্যাসার্ধ সবচেয়ে বেশি? আচ্ছা, আগে দেখি আমরা মৌলগুলা কি কি দেখি আমরা, যে ফার্স্টে হচ্ছে 1s2 2s1, তার মানে 3টা ইলেকট্রন আছে, 3টা ইলেকট্রন থাকলে এটাকে আমরা বলতেছি লিথিয়াম। 4টা ইলেকট্রন আছে, তার মানে এটা হচ্ছে বেরিলিয়াম। তারপরে 5টা আছে, এটা হচ্ছে আমাদের বোরন। 6টা আছে, সরি 7টা আছে এখানে ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে আমাদের কি, নাইট্রোজেন। আচ্ছা, তাহলে উল্লেখিত ইলেকট্রন বিন্যাস সম্পন্ন কোন মৌলটার ব্যাসার্ধ সবচেয়ে বেশি? দেখেন এগুলো কি একই পর্যায়ে আছে না? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তারপর হচ্ছে কার্বন, নাইট্রোজেন, এগুলো আমাদের সবগুলো একই পর্যায়ে আছে। একই পর্যায়ে বাম থেকে আমি যত আস্তে আস্তে ডানের দিকে যাব তত আকার কি হবে? আকার হ্রাস পাবে, তাই না? কেন আকার হ্রাস পায়? কারণ হচ্ছে আমাদের একই শক্তি স্তরের মধ্যে আমাদের ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। ইলেকট্রন সংখ্যা যত বাড়তে থাকে তত সেটা আমাদের কি হবে বলেন তো, কেন্দ্রের দিকে বেশি আকর্ষণ করবে। তো যত কেন্দ্রের দিকে বেশি আকর্ষণ করবে তখন আমাদের আকারটা কি হবে? হ্রাস পাবে। আচ্ছা, এখন তাহলে এখানে বলতেছি ব্যাসার্ধ সবচেয়ে বেশি কোনটা? ব্যাসার্ধ সবচেয়ে বেশি তাহলে আমাদের কোনটার? লিথিয়াম। কোন যৌগটার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? আচ্ছা, কোন যৌগটার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? এখানে ফার্স্টে যে যৌগটা আছে এটা হচ্ছে আমাদের অ্যালকেন বা ইথেন বলতেছি, এটা হচ্ছে আমাদের অ্যালকোহল, এটা হচ্ছে আমাদের ROR, এটা হচ্ছে আমাদের ইথার, আর লাস্টেরটাও আমাদের একটা অ্যালকোহল। এখন আমরা মনে রাখি একটু অ্যালকোহল, এখন আমরা একটু মনে রাখি স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক এগুলো বেশি হয় কখন? এটা হচ্ছে আমাদের বেশি হবে যখন এগুলোর মধ্যে এক্সট্রা কোনো বন্ধন থাকবে, বা এগুলো যদি পানির মধ্যে বেশি দ্রবীভূত হয়ে থাকে তখন এটাকে আমরা কি বলতেছি যে স্ফুটনাঙ্কটা বেশি হবে। অ্যালকোহলের সাথে আমাদের পানির একটা বন্ধন থাকে,
কেমন বন্ধন ভাই? কেমন বন্ধন? হাইড্রোজেন বন্ধন থাকে। অ্যালকোহলের সাথে পানির কোন বন্ধন থাকবে? হাইড্রোজেন বন্ধন থাকবে। যার কারণে এইখানে যতগুলো অপশন আছে সবগুলোর থেকে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি হবে। অ্যালকোহলের কি হবে? স্ফুটনাঙ্কটা বেশি হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে দুইটা অ্যালকোহল আছে, দুইটা অ্যালকোহলের মধ্যে প্রথমটা হইতেছে আমাদের ইথানল CH3CH2OH, আর এটা হচ্ছে আমাদের মিথানল। দুইটাই আমাদের হাইড্রোজেন বন্ধন তৈরি করতে সক্ষম, কোনো সমস্যা নাই ভাই। কিন্তু কথা হচ্ছে যে কোনটা বেশি বা স্ট্রং হাইড্রোজেন বন্ধন তৈরি করবে, এটা হচ্ছে আমাদের দরকার। এখন আমি যদি বলি এখানে স্ট্রং হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে কোনটা? এখানে আছে দুইটা কার্বন, এখানে আছে কয়টা কার্বন? একটা কার্বন। এই দুইটা কার্বন থাকার কারণে এটার হচ্ছে আমাদের ভর বেশি হয়, ম্যাস বেশি হবে, আর এটার কি হবে? কম হবে। যার কারণে ওর শক্তিটা বেশি, শক্তি বেশি, আর এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে কিন্তু এটা শক্তি কম্পারেটিভলি কি হয়? কম হয়। সুতরাং এটা যেহেতু শক্তি বেশি তার মানে এটা হচ্ছে আমাদের স্ফুটনাঙ্কটা বেশি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে আমাদের ইথানল। তারপরে আসি আমরা কোনটা সবচেয়ে দুর্বল অ্যাসিড। আচ্ছা, এখানে প্রথমে আছে মিথানোইক অ্যাসিড আর একটা আছে ইথানোইক অ্যাসিড। আমি এখানে একটা দাগ দিলাম। আর এখানে আছে ক্লোরিন দেওয়া, তারপরে হচ্ছে আমাদের একটা অ্যাসিড, এখানে দুইটা ক্লোরিন একটা অ্যাসিড। আমি দুইটাকে আলাদা করে বুঝাইতেছি। ফার্স্টে আমি যদি বলি যাদের এখানে ক্লোরিন আছে, যাদের ক্লোরিন আছে তাদের নিয়ে একটু কথাবার্তা বলি। যেমন আমি যদি বলি এখানে হচ্ছে ক্লোরিন CH2COOH, আর এখানে যাদের হচ্ছে ক্লোরিন নাই তাদের নিয়ে কথাবার্তা বলতেছি, CH3COOH। এখন এই দুইটার মাঝে আমাদেরকে বলছে দুর্বল অ্যাসিড। সবল অ্যাসিড কোনটা বলেন তো? সবল অ্যাসিড, সবল অ্যাসিড হচ্ছে দ্রুত H+ দান করে। সবল অ্যাসিডগুলো কি করে? দ্রুত H+ দান করে। এখন এই দুইটার আমি একটু স্ট্রাকচার দেখি। সেটা হচ্ছে CH3COOH+ অক্সিজেন মাইনাস, এখানে সেম ভাবে এখানে হচ্ছে CH2, একটা ক্লোরিন আছে COO- আর একটা হচ্ছে H+। এই H+টা যে যত দ্রুত দান করবে সে তত সবল অ্যাসিড, আর অন্যটা দুর্বল অ্যাসিড। এখন চিন্তা করে দেখেন ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে ক্লোরিন এই দিক থেকে ইলেকট্রন টান দিবে। তাহলে ক্লোরিন যদি ইলেকট্রন টান দেয় তাহলে এই সাইডে ইলেকট্রন ঘনত্ব কি হবে? কমে যাবে। ইলেকট্রন ঘনত্ব যদি কমে যায় তখন অক্সিজেন কি করবে? এই হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলা অক্সিজেন কি করবে? হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলা নিজের দিকে টান দিবে। অক্সিজেন কি করবে? এই হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলা নিজের দিকে টান দিবে, যার কারণে এই হাইড্রোজেনটা বাইরে বের হয়ে যাবে। ঠিক আছে, এইখানেও হবে এরকম, কিন্তু এখানে কি ক্লোরিন কোনো ইলেকট্রন টান দিচ্ছে? অ্যান্সার হচ্ছে না। যার কারণে এখানে হাইড্রোজেনটা খুব স্লোলি, এইটার তুলনায় খুব স্লোলি বাইরের দিকে যাবে। হোপফুলি আমরা ক্লিয়ার। তাহলে এখানে দেখতে পাইতেছি যাদের মধ্যে ক্লোরিন আছে তাদের মধ্যে হাইড্রোজেনটা দ্রুত বাইরের দিকে বের হয়ে যায়, যার কারণে এরা হইতেছে কেমন অ্যাসিড ভাইয়া? সবল অ্যাসিড। আর এরা হইতেছে আমাদের দুর্বল অ্যাসিড। তাহলে যাদের মধ্যে ক্লোরিন যৌগটা, ক্লোরিন মৌলটা নাই, তার মানে এগুলো আমাদের সবল, এটাও আমাদের সবল। তাহলে এই দুইটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে আমরা এই দুইটা একটু কেটে দিই যে ভাই এটাও অ্যান্সার না, এটাও অ্যান্সার না, এগুলো আমাদের সবল অ্যাসিড। তাহলে দুর্বল লাগবে আমাদের। এখন দুর্বলটা জানার জন্য আমরা বাকি যে দুইটা আছে এই দুইটার মধ্যে একটু কম্প্যারিজনে আসি। এখানে দেখি আমরা এখন এই দুইটার মধ্যে আমাদের দুর্বল অ্যাসিডটা দরকার। দেখেন এখানে এই H-টা যদি বাইরে বের হয়ে যায় প্লাস আকারে তাহলে আমাদের এটা কি হবে? সবল। H+টা বাইরের দিকে বের হয়ে যাবে, তাহলে এটা সবল হবে। কোনটা দ্রুত H+টা বাইরে বের করে দিতেছে ওইটার উপর ডিপেন্ড করে যে ওইটা বেশি সবল হবে। এখন এখানে যদি আমরা দেখি যে এখানে ডিফারেন্সটা কোথায়, এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে একটা কি আছে ভাইয়া? CH3 আছে। তাহলে CH3 বা অ্যালকাইল যে মৌলগুলো আছে, অ্যালকাইল যে যৌগ কি বলে এটাকে, অ্যালকাইল মূলক যেগুলো আছে সেগুলো সবসময় ইলেকট্রনটা ঠেলে দেয়। ইলেকট্রনটা এই সাইডে কি করবে? সে ঠেলে দিবে। এখানে কি কেউ ইলেকট্রন ঠেলে দেওয়ার মতন আছে? অ্যান্সার হচ্ছে না ভাই, এখানে কেউ ইলেকট্রন ঠেলে দিতেছে না। ইলেকট্রন যেহেতু এইদিকে ঠেলে দিতেছে, এইদিকে ইলেকট্রন ডেনসিটি কি হবে? ইলেকট্রন
ডেনসিটি বেশি, ইলেকট্রন ডেনসিটি এদিকে যদি বেশি হয় তাহলে তো অক্সিজেন এদিক থেকে ইলেকট্রনগুলো পাবে, তাহলে সে কি হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিবে? অ্যান্সার হচ্ছে না, সে হাইড্রোজেন থেকে কেন ইলেকট্রন টান দিবে। এইখানে যদি খেয়াল করেন, এখানে কি কেউ ইলেকট্রন ঠেলে দিচ্ছে? অ্যান্সার হচ্ছে না, কেউ ইলেকট্রন ঠেলে দিচ্ছে না। যার কারণে অক্সিজেন কি করবে, সে হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলা টান দিবে। হাইড্রোজেন থেকে যদি ইলেকট্রনগুলা টান দেয় তাহলে হাইড্রোজেনটা বাইরের দিকে বের হয়ে যাবে। হাইড্রোজেন বাইরের দিকে বের হয়ে যেতেছে, তার মানে হইতেছে আমাদের কি, এটা সবল, তার মানে এইটা দুর্বল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের বেশ ভালো একটা কোশ্চেন, যে যেখানে ক্লোরিন আছে এগুলোকে আমরা অটো বাদ দিয়ে দিব, এগুলো সবল, আর এই দুইটার মধ্যে কোনটা বেশি সবল? এটা বেশি সবল, তার মানে এটা হচ্ছে আমাদের দুর্বল, এবং এটাই আমাদের অ্যান্সার। তারপরে আসি আমরা, আচ্ছা একটা বিক্রিয়া দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের আয়োডোমেথি, তারপরে হচ্ছে আমাদের এই বিক্রিয়া বিজারক কোনটা। আচ্ছা এখন বিজারক কেমনে চিনবো ভাই? মাথা রাখবো, বিজারকের জারণ মান বৃদ্ধি পায়, বিজারকের জারণ মান কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে, বিজারক বৃদ্ধি, এভাবে মনে রাখি। এখন এখানে যদি আমরা একটা জারণ মানগুলো হিসাব করি, সালফেট এখানে 2- আর কপার হচ্ছে আমাদের 2+, পটাশিয়াম এখানে -1, সরি কি বলে এটাকে, আয়োডিন হচ্ছে এখানে -1, পটাশিয়াম হচ্ছে +1। এখানে আয়োডিন হচ্ছে -1 করে দুইটা আছে, -1 করে দুইটা আছে, কপার +1 করে দুইটা আছে, তাহলে কপার 2+ থেকে কপার প্লাসে পরিণত হয়েছে। কি হয়েছে? কমে গেছে। আমাদের দরকার কি? বৃদ্ধি পাইতে হবে। তাহলে দেখি কোথায় বৃদ্ধি পাইছে। আয়োডিন এখানে যেহেতু মুক্ত আয়োডিন, এটা হচ্ছে 0। দেখেন আয়োডিন মাইনাস থেকে আয়োডিন 0 হয়েছে, মাইনাস থেকে 0 হয়েছে, তার মানে উপরের দিকে উঠছে, যেটা হচ্ছে বৃদ্ধি পাইছে। তাহলে হবে হচ্ছে আমাদের I-, এটা অ্যান্সার। I- থেকে এটাতে কনভার্ট হয়েছে। ঠিক আছে, I- থেকে এটাতে কনভার্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা বুঝতে পারছি। নিচের কোনটা জারক নয়? ভাইয়া জারক কারা? জারক কারা? যাদের জারণ মান কমে যায়, যাদের জারণ মান কি হয়? কমে যায়। তাহলে বলছে জারক নয়, মানে যাদের জারণ মান আর কমতে পারে না। ঠিক আছে, আমরা দেখি ফার্স্টে MnO2 আছে। এখন MnO2 এখানে, MnO2 এখানে অক্সিজেন -2 দুইটা আছে, তার মানে -4, তাহলে ম্যাঙ্গানিজ হবে কত? +4। ম্যাঙ্গানিজ কি +4 থেকে আরো কমে যেতে পারে? এটা আমরা চেক করব। ম্যাঙ্গানিজ হচ্ছে ভাইয়া, ম্যাঙ্গানিজ 2+ হয়, 4+ হয়, 7+ হয়, তাহলে এইটা আছে আমাদের, ওকে আরো কমে যেতে পারে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, তার কাছে তো Mn2+ হওয়া পসিবল, তার মানে সে জারক হতে পারে, তাহলে এটা অ্যান্সার হবে না। সেকেন্ডটাতে আসেন, কার্বনের উপর কি আছে? এখানে অক্সিজেন যেহেতু -2, কার্বন হচ্ছে +2। ভাইয়া কার্বন কি কি হয়? কার্বন হচ্ছে 2+ হয়, কার্বন হচ্ছে 4+ হয়। এখন আছে আমাদের কাছে কি? আছে আমাদের কাছে হচ্ছে 2+, ওকে এর থেকে আর কমে যেতে পারতেছে? অ্যান্সার হচ্ছে না ভাই, ও এর থেকে কমে যেতে পারতেছে না, তার মানে জারণ মানটা সে কমাইতে পারবে না, তার মানে এইটা জারক না। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি আরো একটু দেখি, আয়োডিন এটা হচ্ছে 0 থেকে সে কিসে যেতে পারবে? সে আয়োডিন থেকে I- যেতে পারবে, তার মানে কমায় ফেলতে পারবে, তার মানে তো এটা জারক হবে। ঠিক আছে, সেম ভাবে এখানে হচ্ছে অক্সিজেন -1 আছে, সেখান থেকে আরো কমায় ফেলে -2 যেতে পারবে। তাহলে এগুলো সবগুলোই জারক হিসেবে কাজ করবে, কিন্তু আমাদের CO বা কার্বন মনোঅক্সাইড যেটা আছে সেটা জারক হিসেবে কাজ করতে পারবে না। পরের কোশ্চেনে যাই আমরা, কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? ব্যাপন হার সমান, ব্যাপন হার সমান মানে হচ্ছে এদের ভর সমান, এদের ভর কি হইতে হবে? সমান হইতে হবে, তাই না? আচ্ছা আমরা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র থেকে জানি যে R ইনভার্সলি প্রপোর্শনাল 1/√/m, মানে হচ্ছে ভর যত বেশি তার ব্যাপন হার তত কম, আবার ভর যত কম ব্যাপন হার তত বেশি। তাহলে ভর যদি সমান হয় তাহলে ব্যাপন হারও কি হবে? দুইটা গ্যাসের সমান হবে। তাহলে আমরা ভর হিসাব করি একটু। নাইট্রোজেনের ভর কত? নাইট্রোজেনের ভর হচ্ছে, একটা নাইট্রোজেন হচ্ছে আমাদের 14, তাহলে দুইটার জন্য হচ্ছে 28। CO বা কার্বন মনোঅক্সাইড, এটার ভর কত? অক্সিজেন হচ্ছে আমাদের 16 আর কার্বন হচ্ছে 12, তাহলে দুইটা মিলে 28। যেহেতু দুইটা ইকুয়াল আসছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার। আমরা পরের কোশ্চেনে যাই।
CH3Br, আমরা একটু রিঅ্যাকশনটা এখানে লিখি যে CH3 ব্রোমিন, তারপরে C6H5, মানে এটা হচ্ছে আমাদের বেনজিন রিং যেটা, আচ্ছা বেনজিন রিং, এখানে হচ্ছে একটা ব্রোমিন, ওকে ফাইন। এটার সাথে দিচ্ছি হচ্ছে আমরা সোডিয়াম, এবং এখানে আমরা দিলাম হচ্ছে ড্রাই ইথার বা শুষ্ক ইথার। এখন রিঅ্যাকশনটা কি হবে এখানে রিঅ্যাকশনটা কি হবে এটা হচ্ছে আমাদের জানতে চাইছে। এখানে যেটা ঘটে যে সোডিয়াম আমি দুইটা নিলাম, এই দুইটা সোডিয়াম দুইটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, দুইটা সোডিয়াম ব্রোমাইড তৈরি করে। বাকি যা আছে আমরা জাস্ট মিলাই দিব, একটা CH3 আছে, একটা বেনজিন রিং আছে, তাহলে CH3 এটার সাথে হচ্ছে আমাদের একটা বেনজিন রিং আছে, ঠিক আছে। এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে আমাদের টলুইন। CH3 তারপরে হচ্ছে বেনজিন রিং, তাহলে এটাকে আমরা বলতে পারি কার্বন 6টা আছে, C6 তারপরে H5, আর এখানে একটা কি আছে H5, আর উপরে একটা CH3 আছে। এই বিক্রিয়াটা আসলে একটা উডস বিক্রিয়া, ঠিক আছে, কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে হবে হচ্ছে আমাদের এটা অ্যান্সার। পরেরটা আসি আমরা, কোন যৌগটা আয়োডোফর্ম রিঅ্যাকশন দেয়? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, ঠিক আছে। কোন যৌগটা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়? কারা আয়োডোফর্ম দেয় আগে এটা একটু লিখি। আয়োডোফর্ম, বা আমি যদি বলি এক কথায় যারা হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয়, হ্যালোফর্ম কারা রিঅ্যাকশন দেয়? যাদের CH3CO এই মূলকটা আছে, ঠিক আছে, CH3CO এই মূলকটা আছে, অথবা এটাকে অন্যভাবে লেখা যায় যাদের 3টা আলফা হাইড্রোজেন আছে, 3টা কি আছে? আলফা হাইড্রোজেন আছে। আচ্ছা, অথবা আমরা বলতে পারি যাদের জারণ করলে কি পাওয়া যায়? CH3CO এটা পাওয়া যায়, ঠিক আছে। 3টা পয়েন্টই ইম্পর্টেন্ট। নরমালি এই হ্যালোফর্ম বিক্রিয়াটা দেয় কারা ভাই? নরমালি এই হ্যালোফর্ম বিক্রিয়াটা দেয় হচ্ছে আমাদের অ্যালডিহাইড এবং কিটোন। এই হ্যালোফর্ম বিক্রিয়াটা কারা দেয়? অ্যালডিহাইড অথবা কি কিটোন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা অপশন দেখি, এটা যেহেতু অ্যাসিড এটা কোনোভাবে এই বিক্রিয়া দিবে না, আমরা বলে আসছি অ্যালডিহাইড অথবা কিটোন বিক্রিয়া করে, তাহলে এটা হবে না। আচ্ছা, সেকেন্ডটা আমরা একটু দেখি, এটা একটা অ্যালকোহল। এখন কথা হচ্ছে যে আমরা এখানে কিন্তু একটা জিনিস লিখছি, যাদের জারণ করলে এটা পাওয়া যায়। এটা যেহেতু কি আছে ভাই, একটা অ্যালকোহল আছে, এই অ্যালকোহলটাকে আমি একটু জারণ করে দেখি তো কি হয় না হয়। CH3 তারপরে বলছে CH, OH টা ব্র্যাকেটে আছে, তার মানে এই কার্বনের সাথে OH, আর লাস্টে একটা CH3, মানে এখানে হচ্ছে একটা CH3। এটাকে এখন আমি কি করব? জারণ করব। তাহলে দিলাম হচ্ছে এখানে জায়মান অক্সিজেন, ঠিক আছে। জারণ করলে এখান থেকে, যেহেতু এটা একটা কয় ডিগ্রি অ্যালকোহল বলেন তো? 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। আমরা জানি যে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি পাওয়া যায়? কিটোন পাওয়া যায়। তাহলে এখানে কি তৈরি হবে? CH3CO, এই যে এখানে অক্সিজেন, আর আরেকটা হচ্ছে CH3। তাহলে বাকিগুলা কি হবে ভাই? বাকি এখানে যে হাইড্রোজেনটা, এই দুইটা হাইড্রোজেন আর জাইমান অক্সিজেন, এগুলা মিলে কি তৈরি করবে? আমাদের পানি তৈরি করবে। ফাইন, তাহলে দেখেন তো, এখন এই যে জারণটা করে ফেলছি, আমরা বলছি যাদের জারণ করলে CH3CO পাওয়া যায়, এখানে জারণ করছি CH3CO পাইছি না? পাইছি, তাই না? তার মানে এইটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। একটু ডিফারেন্ট কেস এটা, ঠিক আছে। তারপরে যদি আসে আমরা, এটা অ্যালডিহাইড কিটোন না, তাহলে এটাকে জারণ করলে জীবনে ওগুলা পাওয়া, কি বলে এটাকে, অ্যালকোহলও না যে জারণ করলে পাওয়া যাবে, এটাও হবে না। আর এটা অ্যালডিহাইড, কিন্তু এটার মধ্যে কি নাই দেখেন তো? CH3CO নাই, কিন্তু CH3CH2CO আছে, CH3CH2CH2 আছে, কিন্তু কি নাই? CH3CO এই পার্টটা কিন্তু নাই। এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা আরো একটা পয়েন্ট লিখছিলাম, খেয়াল আছে কিনা? যাদের 3টা আলফা হাইড্রোজেন আছে, আলফা কার্বন কাকে বলে? যেই কার্বনের সাথে মূলক যুক্ত, এটা মূলক, তাহলে এই কার্বনের সাথে মূলক যুক্ত, এটাকে আমরা বলবো কি? আলফা কার্বন।
আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে, এই যে আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে মানে দুইটা আলফা হাইড্রোজেন আছে, তাহলে হচ্ছে আমরা কি বলতেছি, এটাও আমাদের হবে না। অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। তারপর আসি আমরা, একই তাপমাত্রা ও চাপে প্রেসার এবং টেম্পারেচার সেম আছে, কত গ্রাম H2S বা সালফাইড গ্যাস এর আয়তন 56 গ্রাম নাইট্রোজেনের আয়তনের কি হবে, সমান হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, যে হচ্ছে আমাদের এখানে 56 গ্রাম যে নাইট্রোজেন আছে, 56 গ্রাম কি আছে আমাদের, নাইট্রোজেন আছে, তাই না? আচ্ছা, এই 56 গ্রাম নাইট্রোজেনের হচ্ছে আমরা কি করতে পারি, আয়তন বের করতে পারি। ভি কত, কোশ্চেনটা আগে আমরা বুঝি যে 56 গ্রাম নাইট্রোজেনের আয়তনটা কত। আবার বলছে ওই আয়তনের সমান কি হইতে হবে, যে H2S এইটার জন্য আমাদের কি চাইছে, W এর ভ্যালুটা চাইছে, যে কত গ্রাম আয়তনটা কি হবে, সেম হবে, এই আয়তনটা কি হবে, সেম হবে। 56 গ্রাম নাইট্রোজেন আর এখানে আছে কত গ্রাম H2S, দুইজনের জন্যই আমাদের কি হবে, এই ভিটা কি আসবে, সেম একটা ভি আসবে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। এখন একটু সলভ করার ট্রাই করি। সেটা হইতেছে যে, আমি এখানে একটা এক্সট্রা স্লাইড নিই। সেটা হইতেছে যে আমরা এখান থেকে জানি যে ভাইয়া, যে পিভি ইজ ইকুয়ালস টু NRT। এখান থেকে আমরা বলতে পারি পিভি ইজ ইকুয়ালস টু এন এর জায়গায় আমি W/M বসাইলাম, তারপরে হচ্ছে RT আছে। পিভি ইজ ইকুয়ালস টু WRT ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি আছে, M আছে। এখন দেখেন এইখানে একটা আমি চিন্তা করি নাইট্রোজেনের জন্য, এটা হচ্ছে সাপোজ চিন্তা করতেছে নাইট্রোজেনের জন্য, আরো একটা আছে, সেটা হচ্ছে আমরা কার জন্য চিন্তা করব, সেটা হচ্ছে আমাদের সালফাইডের জন্য। একটা নাইট্রোজেনের জন্য আর একটা কার জন্য, সালফাইডের জন্য। ঠিক আছে, তাহলে আমি এখানে দুইটার জন্য পিভি কি আছে, সেম আছে, দুইটার জন্য পিভি সেম। কিভাবে বুঝছি পিভি সেম, এখানে প্রেসার সেম, টেম্পারেচারও সেম, আবার এখানে বলছে আয়তন সমান, তিনটা জিনিসই সেম। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু দেখি এখানে PV/T is equals to WR/M। তাহলে এই পার্টটা নাইট্রোজেন এবং সালফাইড দুইজনের জন্য সেম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি W1 R divided by M1 is equals to W2 R divided by M2। আমরা 1 কে ধরতেছি হচ্ছে, এখানে 1 কে ধরতেছি হচ্ছে আমাদের সালফাইড গ্যাস, আর 2 কে ধরতেছি হচ্ছে আমরা নাইট্রোজেন গ্যাস। তাহলে দুইটার জন্য আর আর সেম, আর আর কাটা যাবে। তাহলে W1 কে ধরছিলাম আমরা H2S, H2S কোথায়, H2S হচ্ছে কত গ্রাম, মানে এটার জন্য হচ্ছে আমাদের W চাইছে, এই Wটা বের করব। H2S এর ভর কত, সালফারের হচ্ছে আমাদের 32, হাইড্রোজেন হচ্ছে 2, তার মানে কত হইল 34, ইজ ইকুয়ালস টু W2 নাইট্রোজেনের জন্য কত গ্রাম দেওয়া আছে, 56, তাহলে লিখি এখানে 56, আর নাইট্রোজেনের যে আমাদের ভরটা আছে 28। তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেট করি, এটা 2 আসবে, 34 × 2 ইজ ইকুয়ালস টু 68 গ্রাম। তাহলে এখানে আমাদের, তাহলে হচ্ছে এখানে আমাদের কি আসবে, কত গ্রাম H2S এর আয়তন। আচ্ছা, তাহলে 68 গ্রাম, লিটার না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমাদের গ্রাম। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আসি আমরা, কোন মৌলটিতে সর্বোচ্চ সংখ্যক অযোগ্য ইলেকট্রন আছে। এই অযোগ্য ইলেকট্রন বা এটাকে আমরা বলতেছি হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন। ঠিক আছে, সিঙ্গেল ইলেকট্রন। আমরা একটু ইলেকট্রন কনফিগারেশন করি। ফার্স্টে হচ্ছে আমাদের আছে অক্সিজেন, অক্সিজেন কত 8, তাহলে আমরা যদি বলি 1s2 2s2, তারপর হচ্ছে আমাদের 2p4। এই p এর ভেতরে আমাদের কয়টা অরবিটাল, 3টা অরবিটাল। তাহলে ইলেকট্রন কয়টা আছে, 4টা, 1 2 3 4টা। তাহলে এখানে সিঙ্গেল ইলেকট্রন বা একটা করে ইলেকট্রন কয়টা আছে, এখানে সিঙ্গেল ইলেকট্রন আছে হচ্ছে আমাদের 2টা। আচ্ছা ঠিক আছে, নাইট্রোজেনের যদি আমরা একটু হিসাব করি, নাইট্রোজেন হচ্ছে 5, সরি নাইট্রোজেন হচ্ছে আমাদের 7, 1s2
2s2 2p3। p এর ভেতর হচ্ছে আমাদের 3টা অরবিটাল আছে, 3টা ইলেকট্রন আছে, তাহলে 3টাই সিঙ্গেল ইলেকট্রন, তাহলে এখানে হচ্ছে 3। কিন্তু আমরা যদি এরপরে ক্রোমিয়াম আর কপার এই দুইটার জন্য একটু যদি হিসাব করি, তাহলে আমরা দেখব যে ক্রোমিয়ামের জন্য দেখি, ক্রোমিয়াম হচ্ছে 24, 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। এখানে 3d5 যেটা আছে, ডি এর ভেতর ভাইয়া কয়টা ইলেকট্রন আছে? 5টা। 1 2 3 4 5, 5টা অরবিটাল 5টা ইলেকট্রন, তাহলে সবাই সিঙ্গেল ইলেকট্রন। আবার 4s1 এটা একটা অরবিটাল একটা ইলেকট্রন, তার মানে এখানে টোটাল সিঙ্গেল ইলেকট্রন কয়টা আছে? সিঙ্গেল ইলেকট্রন আছে হচ্ছে আমাদের টোটাল 6টা। এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ক্রোমিয়ামে সিঙ্গেল ইলেকট্রন কয়টা থাকে? 6টা। কপারে যদি আমরা সেম ওয়েতে চেক করি, কপারের লাস্টে পাবেন হচ্ছে 3d10 4s1, এবং এখানে সিঙ্গেল ইলেকট্রন মাত্র কয়টা? একটা। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের। তারপরে আসি হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে। ব্রাইনকে বা সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ কি? ব্রাইন কি জিনিস? সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ, সম্পৃক্ত জলীয় দ্রবণ, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস। সোডিয়াম ক্লোরাইড কেমন? অ্যাকুয়াস। এটাকে যদি তড়িৎ বিশ্লেষণ করি, অ্যাকুয়াস মানে এটার সাথে কি আছে ভাইয়া? পানি আছে। এটার সাথে কি আছে? পানি আছে। আচ্ছা ফাইন। সোডিয়াম ক্লোরাইড যখন বলি অ্যাকুয়াস, তখন আমরা ধরে নিই যে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত? 0.1 মোলার। আর পানির যে ঘনমাত্রা, পানির মধ্যে যে আমাদের H+ আছে, তারপরে হচ্ছে আমাদের OH- আছে, এদের জন্য যে ঘনমাত্রাটা সেটা হচ্ছে 10⁻⁻7 মোলার করি আমরা। এটা কিভাবে হয়েছে? এটা আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে কিন্তু পড়ছিলাম। 25 ডিগ্রি সেলসিয়াসে KW এর ভ্যালু বের করি, তারপরে সেখান থেকে H+ এবং OH- এর ভ্যালু বের করি। এনিওয়ে, যেটার মধ্যে ছিলাম আমরা, সেটা হচ্ছে যে এখানে সোডিয়াম প্লাস আছে, ক্লোরিন মাইনাস আছে। সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, আর এখানে হচ্ছে H+ OH-, পানি থেকে যেগুলা পাই। তাহলে সোডিয়াম প্লাস H+, এই দুইজনের মধ্যে ক্যাথোডে কে বিক্রিয়া করবে? ক্যাথোডে যেহেতু ক্যাটায়ন যায়, ক্যাথোডে কে বিক্রিয়া করবে? ক্যাথোডে হচ্ছে আমাদের এখানে H+ বিক্রিয়া করবে। কেন H+ বিক্রিয়া করলো? কারণ H+ এর বিজারণ পাওয়ারটা কিন্তু বেশি, সে হচ্ছে আমাদের বিজারণ করতে চাইবে, সে নিজে বিজারণ হইতে চাইবে। আচ্ছা, এখন এখানে আমি লিখলাম যে H+, 4টা H+, 4টা ইলেকট্রন দান করে 2টা হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি সোডিয়ামটা বিক্রিয়া করে, কি বলে, H+টা বিক্রিয়া করে ফেলছে। অ্যানোডে এখানে একটু ভিন্ন ধর্মী কাহিনী ঘটে। অ্যানোডে যদিও OH- বিক্রিয়া করার কথা, কিন্তু বিক্রিয়া করে কি এখানে? ক্লোরিন মাইনাস। কেন? কারণ ক্লোরিন মাইনাসের হচ্ছে আমাদের ঘনমাত্রা 0.1, আর OH- এর ঘনমাত্রা 10⁻⁻7। তাহলে কোনটা বেশি? অবশ্যই ক্লোরিন মাইনাসেরটা বেশি। কত গুণ বেশি? আমরা যদি এটাকে ভাগ করি, তাহলে এখানে পাবো 10⁶ গুণ বেশি। তার মানে হচ্ছে এখানে জারণ করতে হবে ভাইয়া। অ্যানোডে জারণ হয়, জারণের জন্য OH- বিক্রিয়া করার কথা, কারণ ও জারণ করতে বেশি আগ্রহী, বা সক্রিয়তা সিরিজে ও আমাদের জারণের ক্ষেত্রে উপরের দিকে আছে। কিন্তু ক্লোরিন মাইনাসের ঘনমাত্রাটা বেশি হওয়ার কারণে এখানে ক্লোরিন মাইনাসটাই বিক্রিয়া করে, যার কারণে এখানে ক্লোরিন গ্যাস তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতেছি যে ক্লোরিন মাইনাস বিক্রিয়া করে ফেলছে, H+ বিক্রিয়া করে ফেলছে, তাহলে বাকি আছে কি? সোডিয়াম এবং হাইড্রোক্সাইড, তার মানে সোডিয়াম OH এইটা তৈরি করে। আচ্ছা, এখানে তাহলে আমাদের অ্যান্সার কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে 4 নাম্বারটা। এখানে একটা কোশ্চেন অ্যাড করি আমি, ঠিক আছে, এটা আপনাদের জন্য। সেটা হচ্ছে এখানে H+ এর ঘনমাত্রাও কিন্তু 10⁻⁻7, সোডিয়াম প্লাসের ঘনমাত্রা 0.1। তাহলে এখানে কেন ব্যতিক্রম হইল না? কেন এখানে সোডিয়ামটা H+ কে ওভারটেক করে বিক্রিয়া করলো না? এটা আপনাদের কোশ্চেন থাকলো। আচ্ছা, এনিওয়ে আমরা পরেরটাতে যাই। এখানে একটা H+ এর ঘনমাত্রা দেওয়া আছে, P of OH বের করতে বলছে। তাহলে যেহেতু H+ এর ঘনমাত্রা দেওয়া আছে, আমি হচ্ছে pH বের করতে পারবো। pH কিভাবে বের করে? pH is equals to -log H+ এর ঘনমাত্রা। আচ্ছা, তাহলে -log H+ এর ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻4,
তাহলে এটা করলে কত আসবে 4 আসবে। আর আমরা জানি যে পি অফ এইচ প্লাস পি অফ ও এইচ ইজ ইকুয়ালস টু 14 আসে। তাহলে পি অফ ও এইচ ইজ ইকুয়ালস টু 14 মাইনাস 4, তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 10। ইজি। আচ্ছা, তারপরের কোশ্চেন, অ্যালডিহাইড প্লাস ফেহলিং দ্রবণ। অ্যালডিহাইড কি জিনিস ভাইয়া? অ্যালডিহাইড হচ্ছে RCHO। অ্যালডিহাইড প্লাস ফেহলিং দ্রবণ। ফেহলিং দ্রবণ কি জিনিস? ফেহলিং দ্রবণ হচ্ছে আমাদের কপার হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড, এটার সাথে কি থাকে? সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। আচ্ছা ঠিক আছে, এখন বিক্রিয়া করলে বিক্রিয়াটি কি বিক্রিয়া? এটাকে যৌথ বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া, বিমুক্তকরণ বিক্রিয়া, নাকি হচ্ছে আমাদের কি বিক্রিয়া বলেন তো? প্রতিস্থাপন বিক্রিয়া। এখন যৌথ বিক্রিয়াটা কোথায় হয়? নরমালি আমরা খেয়াল রাখি যৌথ বিক্রিয়াটা হচ্ছে যেখানে হচ্ছে আমাদের কি থাকবে? ডাবল বন্ড থাকবে নরমালি, ঠিক আছে। রেডক্স বিক্রিয়া মানে আমরা জানি রেডক্স বিক্রিয়া কি জিনিস? রেডক্স বিক্রিয়া হচ্ছে আমাদের যেখানে ইলেকট্রন আদান প্রদান হবে, মানে জারণ বিজারণ হবে, আদান প্রদান ঘটে। আচ্ছা, এখন আমি যদি দেখি যে এখানে লাল অধক্ষেপটা কিভাবে তৈরি হয়, বিক্রিয়াটা একটু যদি কমপ্লিট করি। লাল অধক্ষেপটা হচ্ছে আমাদের কপার 2O। এখানে কি আছে? কপার 2O। দেখেন এইখানে হচ্ছে আমাদের, এখানে হচ্ছে কপার কি ছিল? +2 ছিল। কি ছিল এখানে? কপার 2+ ছিল। এখানে এসে কপার কি হয়ে গেছে? অক্সিজেন যেহেতু -2, তাহলে আমরা বলতে পারি 2x - 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে x ইজ ইকুয়ালস টু +1। তাহলে দেখেন এখানে আমাদের কি হয়েছে? কপার 2+ থেকে কপার প্লাসে পরিণত হয়েছে। তার মানে কি? জারণ মানটা চেঞ্জ হয়েছে। জারণ মানটা চেঞ্জ হয়েছে মানে আমরা বলতে পারি এটা আসলে কি? জারণ বিজারণ বিক্রিয়া, যেটাকে আমরা বলতেছি রেডক্স বিক্রিয়া। আচ্ছা, তারপরটা আসি আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 19 নম্বর কোশ্চেন বলতেছে যে ফেনোলিক OH, বা যেটাকে আসলে আমরা ফেনল নামেই চিনি, OH, তারপরে হচ্ছে আমাদের কি আছে? বেনজিন রিং আছে। আচ্ছা, এখন এটার সাথে হচ্ছে আমাদের কার বিক্রিয়া? সরি, বলছে এটা হচ্ছে গ্রুপ নির্ণয় করতে হবে। এটা গ্রুপ নির্ণয় করার জন্য আমরা ইউজ করব হচ্ছে FeCl3। এখন কেমনে হইলো এটা ভাই? FeCl3 এর সাথে বিক্রিয়া করলে কি হয় আমরা এটা একটু দেখি। আচ্ছা, এখন এখানে একটু আমরা খেয়াল করি, হাইড্রোজেন আছে, এখানে ক্লোরিন আছে। ক্লোরিন কয়টা আছে ভাইয়া? 3টা ক্লোরিন আছে। আমি যদি 3টা হাইড্রোজেন নিতে যাই তাহলে এখানে একটা 3 দিলাম, তাহলে 3টা হাইড্রোজেন 3টা ক্লোরিন মিলে 3টা HCl তৈরি করবে। ফাইন। বাকি যে আছে আমাদের ফেনল, এটার সাথে হচ্ছে আমাদের ফেনল থেকে আমরা হাইড্রোজেন নিয়ে নিছি, ফেনল থেকে হাইড্রোজেন নিয়ে নিছি, এরকম হচ্ছে আমাদের 3টা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 3টা থাকবে। এখন কথা হচ্ছে যে এটার একটা অধক্ষেপ দেখা যায়, এটার অধক্ষেপ দেখা যায়। অধক্ষেপটা কি কালার? সেটা হচ্ছে আমাদের পার্পল কালার বা বেগুনি কালার, যেটাকে আমরা বলতেছি। এই বেগুনি কালার অধক্ষেপ দেখে আমরা কি ক্লিয়ার হইতে পারবো যে এটা হচ্ছে আমাদের একটা ফেনল ছিল, শনাক্ত হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? FeCl3, ফেরিক ট্রাইক্লোরাইড। NH4+ এর আকৃতি কোনটা? আচ্ছা, NH4+ এর আগে আমরা সংকরায়নটা দেখি। x ইজ ইকুয়ালস টু হাফ, হাফের পর আমরা কি বসাবো? কেন্দ্রীয় পরমাণু মানে নাইট্রোজেন। নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 5টা, তাহলে 5। তারপর হচ্ছে প্লাস একযোজী পরমাণু, হাইড্রোজেনের যোজনে 1, তাহলে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। মাইনাস ক্যাটায়ন, ক্যাটায়ন আছে একটা, কোনো ধরনের অ্যানায়ন নাই, তাহলে প্লাস কোনো কিছু নাই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কত আসে? এটা আসে 4। 4 মানে হইতেছে এটা sp3। এখন sp3 সংকরায়ন, sp3 সংকরায়নের জন্য আমরা হচ্ছে চতুস্তলকীয় পাই, কিন্তু সেখানে আমাদের মুক্ত জোড়ের একটা প্রভাব থাকে, তাই না? তাহলে আমরা মুক্ত জোড়টা আগে একটু বের করে নিই। লোন পেয়ার ইজ ইকুয়ালস টু এই x যে নাম্বারটা আছে এইটা মাইনাস সারাউন্ডিং অ্যাটম, x যে নাম্বারটা আছে মাইনাস সারাউন্ডিং অ্যাটম। x এর ভ্যালু আসলে আমাদের 4, সারাউন্ডিং অ্যাটম। নাইট্রোজেনের চারপাশে এখন কয়টা পরমাণু আছে? 4টা আছে, তার মানে 4 - 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে লোন পেয়ার যেহেতু নাই তাহলে কোনো ঝামেলা নাই, sp3 আছে, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে চতুস্তলকীয়, বা ইংলিশে আমরা বলি এটাকে টেট্রাহেড্রাল। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে আমাদের সেকেন্ডটা। তারপর আসি আমরা
কোন যৌগটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়? এখানে অনেকগুলো অ্যামিন দেওয়া আছে। কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয় হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, অ্যামিনের জন্য ডিগ্রি কিভাবে হিসাব করে? নাইট্রোজেনের সাথে যতগুলা CH3 আছে, নাইট্রোজেনের সাথে যতগুলো CH3 আছে বা কার্বন আছে, এভাবে চিন্তা করতে পারে, সেটা হচ্ছে তত ডিগ্রি। তাহলে আমরা বলছি 1 ডিগ্রি অ্যামিন দরকার। আমরা ফার্স্টে একটা অপশন দেখি, C2H5NH2 মানে হইতেছে CH3CH2NH2। দেখেন তো ভাইয়া, নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন আছে? একটা কার্বনের সাথে অ্যাটাচড আছে ডিরেক্টলি, তার মানে এটা 1 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি যদি বাকি অপশনগুলোও একটু বলি, বাকি অপশনগুলো একটা কি আছে? NH, দুইটা CH3, তার মানে NH, এই সাইডে একটা CH3, এইখানে একটা CH3। তাহলে নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন যুক্ত? দুইটা কার্বন যুক্ত, তার মানে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি। এটা যদি আমরা কাউন্ট করি, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক NH, তারপর এখানে হচ্ছে CH3। এই নাইট্রোজেনের সাথে একটা CH3 আর এখানে একটা বেনজিন রিং, এটাও আমাদের 2 ডিগ্রি হিসেবে কাউন্ট করতে পারি। তাহলে এখানে বেলা শেষে দেখা যাচ্ছে যে এখানে আসলে আমাদের 1 ডিগ্রির একটা অপশনই আছে, সেটা হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ফাইনালি পোলার অণু, আমরা 22 নম্বর কোশ্চেনে চলে এসে। পোলার অণু কোনটা? পোলার অণু হইতেছে যাদের মধ্যে হচ্ছে আমাদের প্লাস মাইনাস থাকবে, তাই না? প্লাস মাইনাস থাকবে। আমি যদি বলি ভাইয়া কার্বন ডাই অক্সাইড, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, আচ্ছা, তাহলে অক্সিজেনের উপর একটা ডেল্টা মাইনাস, কার্বনের উপর একটা ডেল্টা প্লাস, তাহলে এটা হচ্ছে আমাদের একটা পোলার বন্ধন। ভালো মতো খেয়াল করবে, এটা হচ্ছে আমাদের পোলার বন্ধন। কিন্তু আমি যদি বলি অক্সিজেন ইলেকট্রনগুলোকে এইদিকে টানতেছে, এই অক্সিজেন এদিকে টানতেছে, তাহলে এখানে নেট ফোর্স কত আসবে? 0 আসবে। তার মানে এখানে কোনো ধরনের প্লাস মাইনাস দেখা যায় না। আবার বলি জিনিসটা, এখানে যে বন্ধনটা আছে সেটার মধ্যে প্লাস মাইনাস ক্রিয়েট হয়েছে, কিন্তু ওভারঅল একটা অণুর কথা যদি চিন্তা করি, সেখানে দুইজনের লব্ধি 0 আসতেছে, মানে টোটাল লব্ধিটা কি আসতেছে? 0, যার কারণে এটা একটা অপোলার। এটা হচ্ছে আমাদের কি অপোলার বা নন পোলার লিখলাম। তারপরে অপশন দেখি আমরা, BF3। এটা দেখতে কেমন হয়? এখানে বোরন আছে, ফ্লোরিন আছে। এখানে একটু আমরা যদি খেয়াল করি, সেটা হইতেছে যে ভাই বোরন থেকে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে ফ্লোরিন এদিকে টানবে, এই ফ্লোরিন এদিকে টানবে। এই দুইটার জন্য লব্ধি কোন দিকে? উপরের দিকে। আবার এই ফ্লোরিন নিচের দিকে টানতেছে, তাহলে উপরের দিকে একটা, নিচের দিকে একটা, দুইটার মান সমান, যার কারণে এখানেও নেট ফোর্স 0, যার কারণে এটাও আমাদের অপোলার। তাহলে এটাও হবে না, এটাও আমাদের হবে না। 3 নাম্বার আমরা দেখি NH3। এটা আমরা একটু এখানে লিখি, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন, এখানে একটা কি আছে ভাইয়া? মুক্ত জোড় আছে। হ্যাঁ, মুক্ত জোড় আছে। এখন দেখেন নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে নাইট্রোজেন নিজের দিকে আকর্ষণ করবে, এটা নিজের দিকে আকর্ষণ করবে, এটা নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে এখানে কি নেট ফোর্স 0 হওয়ার কোনো চান্স আছে? অ্যান্সার হচ্ছে না, এখানে নেট ফোর্স কখনোই 0 হবে না, যার কারণে এখানে পোলারিটি থাকবে, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্টেরটা একটু বলে দিই, কার্বনের সাথে 4টা ক্লোরিন আছে, এই ক্লোরিন এইদিকে টানতেছে, এই ক্লোরিন এইদিকে টানতেছে, এটা এইদিকে, এটা এইদিকে, যার কারণে নেট ফোর্স এখানে টোটাল 0 হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। যে যৌগে 2টি কাইরাল কার্বন আছে, আচ্ছা কাইরাল কার্বন কি জিনিস? কাইরাল কার্বন হচ্ছে 4 হাতে 4টি ভিন্ন মূলক থাকবে। 4 হাতে কি থাকবে? 4টা ভিন্ন মূলক থাকবে। এখন আমরা যদি একটু হিসাব করি, সাপোজ আমরা ডি নাম্বার অপশনটা নিয়ে কাজ করি ফার্স্টে। বিউটান 2 অল। বিউটান মানে কয়টা কার্বন আছে? 4টা। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটান, 4টা কার্বন আছে। আচ্ছা, বিউটান 2 অল, 2 নাম্বারের সাথে একটা OH আছে। অল যেহেতু 2 নাম্বারের সাথে, আমি ধরলাম এটা 1, এটা হচ্ছে 2, তার মানে এটার সাথে কি থাকবে? একটা
OH থাকবে, আর কোনো কিছু নাই। তাহলে বাকিগুলো হচ্ছে আমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করি। এখানে 3, এখানে 2, এটা 1, আর এটা হচ্ছে আমাদের 3। তাহলে বিউটান 2 অল। এখন একটু এখানে যদি হিসাব করি, 4টা কার্বন আছে, এই কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন, তাহলে কি 4 হাতে 4টা ভিন্ন হয়েছে? অ্যান্সার হচ্ছে না, হয় নাই। তাহলে এটা হবে না। এটার ক্ষেত্রে 2টা হাইড্রোজেন, এটাও হবে না। এই কার্বন 3 নম্বর যে কার্বনটা আছে, এটার জন্য আমরা একটু দেখি। এই কার্বনের এক হাতে এই পুরাটা, আরেক হাতে CH3, আরেক হাতে OH, আরেক হাতে H, তার মানে এইটা হচ্ছে আমাদের কাইরাল, একটা কাইরাল পাওয়া গেছে। আর এই কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন আছে, তার মানে এইটাও কাইরাল না। তাহলে এই যৌগে কয়টা কাইরাল পাইছি আমি? এই যৌগে হচ্ছে একটা কাইরাল পাইছি, কিন্তু আমাদের কোশ্চেনে চাইছে কয়টা কাইরাল? 2টা কাইরাল। তাহলে এটা হচ্ছে আমাদের হবে না। আমরা পরেরটাতে আসি। সি নাম্বার অপশনে বলছে বিউটান 2,3 ডাইঅল। তাহলে এখানেও 4টা কার্বন দিলাম, 2,3 ডাইঅল, মানে 2টা অল থাকবে। এখানে একটা OH, এখানে একটা OH। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আমরা একটু দেখি। হাইড্রোজেন দিয়ে ফিল আপ করি। এখানে হাইড্রোজেন 3টা, একটা, এখানে একটা, এখানে হচ্ছে 3টা। এবার আমি যদি বলি যে এই কার্বনের ক্ষেত্রে 3টা হাইড্রোজেন, তার মানে এটা কাইরাল হবে না। এই কার্বনের ক্ষেত্রে 3টা হাইড্রোজেন, এটাও কাইরাল হবে না। বাকি যে 2টা কার্বন আছে ওটা আমরা একটু চেক করি। এই কার্বনের জন্য হিসাব করি। এক হাতে CH3, আরেক হাতে OH, আরেক হাতে H, আরেক হাতে হচ্ছে আমাদের এই পুরা গ্রুপটা, ঠিক আছে? তার মানে এটা কাইরাল। ভিন্ন ভিন্ন 4টা, কিভাবে? একটা CH3, একটা OH, একটা H, আরেক হাতে এই পুরাটা। এখানে কিন্তু শুধু CH না, এই পুরাটা কাউন্ট করতে হবে। আচ্ছা, তার মানে এটা কাইরাল হইলো, ভিন্ন ভিন্ন পাওয়া গেছে। আবার আমি যদি বলি, আচ্ছা আবার আমি যদি চেক করি যে এই কার্বনের জন্য এক হাতে CH3, আরেক হাতে OH, আরেক হাতে H, আরেক হাতে এই পুরাটা, তার মানে এটাও কিন্তু আমাদের কি কাইরাল। তার মানে এখানে অ্যান্সার কোনটা? বিউটান 2,3 ডাইঅল। আচ্ছা আচ্ছা, কোনটি শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না? শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না আমরা জানি 2টা জিনিস, একটা হচ্ছে আমাদের বেরিলিয়াম, আর একটা হচ্ছে আমাদের কি ম্যাগনেসিয়াম। কেন বর্ণ দেখায় না? এদের আকার তুলনামূলকভাবে ছোট। আচ্ছা, তুলনামূলকভাবে ছোট হয়, কি হয়? আয়নীকরণ শক্তি বেশি হয়, যার কারণে শেষ কক্ষপথের ইলেকট্রনটা আমরা বাইরে বের করতে পারি না। আচ্ছা, যার কারণে এটা শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? ম্যাগনেসিয়াম। পটাশিয়াম বর্ণ দেখায়, বেগুনি কালার দেখায়। ক্যালসিয়াম বর্ণ দেখায়, ইটের মতো লাল কালার দেখায়। আর হচ্ছে আমাদের কি ম্যাগনেসিয়াম দেখায় না। আমাদের ফাইনাল কোশ্চেন, 4 গ্রাম CH4 এবং 24 গ্রাম অক্সিজেন গ্যাসের মিশ্রণে CH4 এর মোল ভগ্নাংশ কত? এখন মোল ভগ্নাংশ কি জিনিস ভাই? মোল ভগ্নাংশ হইতেছে, উপরে আমরা দেব নিজের মোল, ডিভাইডেড বাই দিব হচ্ছে মোট মোল, মানে মিশ্রণে কত মোল আছে টোটাল, এটা হচ্ছে আমরা দিব। আচ্ছা, এখন এখানে আমরা যদি একটু চেক করি যে CH4 কত মোল আছে, N of CH4, W/M সূত্র বসে, W হচ্ছে কত আছে 4, আর M কত এটা 16। তাহলে এটা যদি আমি কাটি, এটা আসবে 4, এটা আসবে হচ্ছে 0.25 মোল। আচ্ছা, তারপর আছে হচ্ছে অক্সিজেন। তাহলে N of অক্সিজেন যদি আমরা হিসাব করি, উপরে আছে হচ্ছে 24, W, M হচ্ছে আমাদের অক্সিজেন 32। তাহলে এটা যদি আমরা এটা কাটি, এটা আসবে হচ্ছে আমাদের 3, এটা আসবে হচ্ছে আমাদের 4। তাহলে এটা কত আসবে? 3/4। তাহলে এটা আসতেছে হচ্ছে আমাদের 0.75 মোল, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে 0.75 মোল করলাম, নিজের মোল কত, কার জন্য বের করতেছি আমি ভাই? মোল ভগ্নাংশটা এখানে আমি লিখলাম, মোল ভগ্নাংশ কার জন্য বের করতেছি? এটা হচ্ছে আমরা বের করতেছি CH4 এর জন্য। তাহলে উপরে কার মোল বসাবো? CH4 এর মোল বসাবো, N of CH4 ডিভাইডেড বাই N টোটাল। তাহলে উপরে হচ্ছে CH4 0.25, আর নিচে হচ্ছে 0.25 প্লাস 0.75, তাহলে এটা আসবে 0.25।
তাহলে 0.25 এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই যে আমাদের এতটুকু ছিল আমাদের রসায়ন কোশ্চেনের সলভ।